6 দিনেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের আগুন। অনাবৃষ্টি আর ঝোড়ো বাতাসে আগুন নেভাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। এদিকে আগামী বুধবার ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে শেষ ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন। অন্যদিকে গাজায় গত 2 দিনে 48 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আর উত্তর গাজায় বোমা বিস্ফোরণে 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। জানাবো মালালা ইউসুফজাইয়ের পাকিস্তানে ফেরার খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বজগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর। এরই মধ্যে দাবানলে প্রাণ হারিয়েছে 16 জন। অনাবৃষ্টি আর ঝোড়ো বাতাসের কারণে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এখনও 6টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলগুলোর একটি শনিবার দিক পরিবর্তন করেছে। এতে নতুন করে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এতে আগুন নিয়ন্ত্রণে নতুন হুমকির মুখে পড়েছে দমকল বাহিনী। আরও জানাচ্ছেন শারমিন শ্রাবণী। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস কাউন্টিতে এখনও সক্রিয় রয়েছে 6টি দাবানল। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলগুলোর একটি শনিবার দিক পরিবর্তন করেছে। এতে নতুন করে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে নতুন হুমকির মুখে পড়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। লস অ্যাঞ্জেলসে এই দাবানলের সূত্রপাত হয় গত মঙ্গলবার। পুড়ে গেছে কিলোমিটারের পর কিলোমিটার এলাকা। এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পেছনের প্রধান কারণ হচ্ছে সান্তা অ্যানা নামের ঝোড়ো বাতাস। গত শুক্রবার রাত থেকে এই বাতাস অনেকটা কমে এসেছে, তবে শহরের পশ্চিমে জ্বলতে থাকা প্যালিসেডস নামের দাবানলটি নতুন দিকে অগ্রসর হওয়া শুরু করেছে। মূলত ঝোড়ো বাতাস এবং অনাবৃষ্টি লস অ্যাঞ্জেলসের দাবানলকে এতটা ভয়াবহ করে তুলেছে। আগামী বুধবার পর্যন্ত এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকবে। সান্তা অ্যানা নামের ঝোড়ো বাতাসের কারণে এমন পরিস্থিতি, তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে। প্রতি বছর সেপ্টেম্বর থেকে মে পর্যন্ত ঠান্ডা মাসগুলোতে ক্যালিফোর্নিয়ার উপর দিয়ে ঝোড়ো বাতাস বয়ে যায়। সান্তা অ্যানা নামের এই বাতাসের গতি ঘন্টায় 160 কিলোমিটার পর্যন্ত ওঠে। এ কারণে এর আগেও অঙ্গরাজ্যটিতে দাবানল হয়েছে। তবে এবার আরেকটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনাবৃষ্টি। গত মে মাস থেকে লস অ্যাঞ্জেলসে মাত্র 0.3 ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে ক্যালিফোর্নিয়ার আগুন নেভাতে এগিয়ে এসেছে প্রতিবেশী 7টি অঙ্গরাজ্য। কেন্দ্রীয় সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কানাডা ও মেক্সিকো থেকেও এসেছে সহায়তা। শারমিন শ্রাবণী, 71। ক্যালিফোর্নিয়ার দাবানলে পুড়ে গেছে হাজারো বাড়িঘর। যেসব এলাকায় আগুন নেভাতে পেরেছেন দমকল কর্মীরা, সেই সব জায়গায় ফিরতে শুরু করেছেন স্থানীয়রা। কিন্তু পুরো শহরই ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় ফেরার কোনো জায়গা নেই অনেকেরই। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের দাবানলের আগের এবং পরের দৃশ্য এটি। দেখে মনে হয় কোনো যুদ্ধক্ষেত্র, যেন পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছে শহরটিতে। প্রচণ্ড আগুনে ধ্বংস হয়ে গেছে সব অবকাঠামো। মাইলের পর মাইল পরিণত হয়েছে ভুতুরে নগরীতে। অনেকেই বলছেন এ দৃশ্য তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। সে সময় পালিয়ে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয়েছে, কিন্তু এখন আফসোস হচ্ছে কেন নিজেদের বাড়িটি বাঁচানোর চেষ্টা করলাম না। এখন মনে হচ্ছে সবাই মিলে চেষ্টা করলে হয়তো শহরের কিছুটা অংশ অন্তত বাঁচাতে পারতাম, যদিও সেটা কিছুটা ঝুঁকিপূর্ণ হতো। নিজেদের ধ্বংস হয়ে যাওয়া বাড়ির জায়গায় একতোড়া গোলাপ রেখে কান্নায় ভেঙে পড়েন ডেমিনা ও লিচটেনবার্গ দম্পতি। আগুনে আমাদের রেফ্রিজারেটরটি গলে একটি ছোট বস্তুতে পরিণত হয়েছে। নিজেদের পুড়ে যাওয়া বাড়িটিকে ধন্যবাদ জানাতে এসেছি। বাড়িটি আমাদের এবং আমরা বাড়িটি আগলে রাখার শেষ পর্যন্ত চেষ্টা করেছি। এখান থেকে আমাদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। এদিকে দাবানলে সাহসিকতার পরিচয় দিয়েছেন 69 বছর বয়সী মাকাস ডাসিগানিস। আগুন তাদের বাড়ির খুব কাছেই চলে এসেছিল, কিন্তু তিনি পালিয়ে না গিয়ে নিজের এবং 2 প্রতিবেশীরও ঘর বাঁচাতে সক্ষম হয়েছেন। আমি জানতাম এটা সম্ভব। প্রতিবেশীদের সুইমিং পুল থেকে পাইপে করে পানি নিয়ে সারা রাত ছিটিয়েছি। 2 দিন নির্ঘুম থেকেছি।
সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করেছেন। যদিও একা কাজটা করতে ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু থেমে যায়নি। চেষ্টা না করলে নিজেকে ক্ষমা করতে পারতাম না আমি। লস অ্যাঞ্জেলেসের 5টি কাউন্টিতে এখনো দাবানল জ্বলছে এবং এগুলো নেভাতে হিমশিম খাচ্ছেন ফায়ার ফাইটাররা। দমকা বাতাসে আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে। সৃষ্টি ঘটক, 71। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ী ভাষণের তারিখ ঘোষণা করেছে হোয়াইট হাউস। আগামী বুধবার ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিদায়ী এই প্রেসিডেন্ট। 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদের ক্ষমতা নেবেন ডোনাল্ড ট্রাম্প। উঠবেন হোয়াইট হাউসে। এর আগে প্রেসিডেন্টের বাসভবন ছাড়তে হবে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে। এরই মধ্যে সেই প্রস্তুতি শুরু করেছেন তিনি। হোয়াইট হাউস ছাড়ার আগে শেষবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাইডেন। শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছে আগামী বুধবার স্থানীয় সময় রাত 8টায় ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দেবেন প্রেসিডেন্ট বাইডেন। এর আগে হোয়াইট হাউস ছাড়ার মাত্র কয়েকদিন আগে নতুন করে রাশিয়ার জ্বালানি খাতের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 2টি ফৌজদারি মামলা লড়ছিলেন তিনি। ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আগেই বিচার বিভাগ ছাড়লেন স্মিথ। আদালতের শনিবার দাখিল করা একটি নথিতে বলা হয়েছে গত শুক্রবার জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে সরে দাঁড়িয়েছেন। ট্রাম্পের গোপন নথি সংক্রান্ত মামলায় স্মিথের করা তদন্ত প্রতিবেদন প্রকাশ নিয়ে চলমান বিতর্কের মধ্যেই তাঁর পদ ছাড়ার কথা জানা গেল। ট্রাম্পের বিরুদ্ধে করা মার্কিন বিচার বিভাগের 2টি মামলার বিশেষ কৌঁসুলি হিসেবে 2022 সালে নিয়োগ পান জ্যাক স্মিথ। 6 জানুয়ারি ক্যাপিটল ভবনে দাঙ্গায় উস্কানি দেয়া এবং সরকারি গোপন নথি সরানোর অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ওই মামলা দুটি করা হয়েছিল। ট্রাম্প একসময় বলেছিলেন হোয়াইট হাউসে বসার 2 সেকেন্ডের মধ্যে জ্যাক স্মিথকে চাকরিচ্যুত করবেন তিনি। তবে তার আগেই পদত্যাগের কথা জানালেন স্মিথ। গাজায় গেল 48 ঘণ্টা ইসরায়েলি বাহিনীর হামলায় 32 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে উত্তর জাবালিয়ার একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় 2 নারী ও 2 শিশু সহ 8 জন নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় 46,537 জন ফিলিস্তিনি নিহত হলেন। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় 1,09,571 জন আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের ধারণা গাজা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছে। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল গাজায় তাদের হামলা অব্যাহত রেখেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় আলোচনার জন্য মোসাদ ও শিন বেট নিরাপত্তা সংস্থার প্রধান সহ জ্যেষ্ঠ আলোচকদের কাতারে পাঠাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উত্তর গাজায় বোমা বিস্ফোরণে ইসরায়েলি বাহিনীর 4 সেনা নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 6 সেনা। রবিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই তথ্য জানিয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে শনিবার উত্তর গাজার বেথ হানুনে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের আঘাতে এই সেনা হতাহত হন। এ নিয়ে হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে ইসরায়েলি সেনাদের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 402 জনে। এরই মধ্যে আইডিএফ নিহত 4 সেনার পরিচয় জানিয়েছে। তারা হলেন সার্জেন্ট মেজর অবসরপ্রাপ্ত আলেকজান্ডার ফেডোরেস্কো, স্টাফ সার্জেন্ট ড্যানিলা দিয়াকভ, সার্জেন্ট ইয়াহাভ মায়ান এবং সার্জেন্ট এলিয়াভ আস্তুকার। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে এই বিস্ফোরণে আহত সেনাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। গেল বছরের অক্টোবর থেকে গাজার উত্তরাঞ্চলে হামাসের বিরুদ্ধে অভিযান জোরালো করেছে আইডিএফ। জাবালিয়া এবং বেতলাহিয়ায় অভিযানের পর এখন বেত হানুন এলাকায় মূল অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজা যুদ্ধ বন্ধ ও হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে ইসরায়েলের সাধারণ মানুষ ও স্বজনরা। শনিবার রাজধানী তেল আবিবে জড়ো হয় হাজারো ইসরায়েলি নাগরিক। ফিলিস্তিনি ভূখণ্ডে হামাসের বিরুদ্ধে 15 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর গাজায় আটক জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তির দাবিতে হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ করেছে। চুক্তি করতে না পারায় নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। 2023 সালের অক্টোবরে অভিযানের সময় ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েল থেকে 251 জনকে অপহরণ করে। এদের মধ্যে 96 জন এখনও গাজায় রয়ে গেছে। এদের মধ্যে 34 জন মৃত বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। জিম্মি মুক্তি আলোচনার জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। শনিবার ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। ইয়েমেনের আল বায়দা প্রদেশে একটি পেট্রোল পাম্পের জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কে বিস্ফোরণে আহত 8 জন নিহত এবং আরও 50 জন আহত হয়েছে। রবিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রদেশটির জাহির জেলার পেট্রোল পাম্পেই জ্বালানি ট্যাঙ্কটি ছিল।
শক্তিশালী এই বিস্ফোরণে পেট্রোল পাম্প এবং আশেপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্ফোরণের সময় পেট্রোল পাম্পটিতে অনেক মানুষ ছিলেন। এছাড়া এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে পুরো এলাকা জুড়ে আগুন জ্বলছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ঠিক কী কারণে বিস্ফোরণ হয়েছে তা তদন্ত করছে তারা। এছাড়া এই ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তারা। সিরিয়ার বিখ্যাত উমায়াদ মসজিদে পদদলিত হয়ে 4 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 16 জন। দেশটির সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে 5 শিশু গুরুতর আহত হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে সেটি খুঁজে বের করার চেষ্টা করছে স্থানীয় কর্তৃপক্ষ। রাজধানী দামেস্কের গভর্নর মাহের মারওয়ান বলেছেন, কারো গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলে গ্র্যান্ড এস্ট অঞ্চলের রাজধানী স্ট্রাসবুরে দুটি ট্রামের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত 30 জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে সংবাদ মাধ্যম এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে। শনিবার স্ট্রাসবুর স্টেশনে এই সংঘর্ষ হয়। সেদিন চলন্ত একটি ট্রাম হঠাৎ ট্র্যাক পরিবর্তন করে স্টেশনে দাঁড়ানো অপর একটি ট্রামকে ধাক্কা দেয়। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে যাত্রীরা ট্রেনের দরজা ভেঙে ভেতরে আটকে পড়াদের সাহায্য করছেন। রাশিয়ার হয়ে যুদ্ধ করা উত্তর কোরিয়ার আহত 2 সেনাকে আটক করার দাবি করেছে ইউক্রেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম ও এক্সে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একথা জানিয়েছেন। জেলেন্সকি বলেছেন, কুর্স্ক অঞ্চল থেকে ওই 2 উত্তর কোরীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয়। আহত ওই 2 সেনাকে কিয়েভে নিয়ে যাওয়া হয়েছে এবং 2 জনকে এখন সিকিউরিটি সার্ভিস অফ ইউক্রেনের তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করছেন বলে জানান জেলেন্সকি। চীনের উত্তর পশ্চিমের একটি শহরে এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ চলছে। শনিবার সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এদিন শানসি প্রদেশের পুচেং শহরে কিছু বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে নানা জিনিস ছুড়েছে। এ সময় কয়েকজন বিক্ষোভকারীকে মারধর করেছে পুলিশ। কর্তৃপক্ষ বলছে, গেল 2রা জানুয়ারি স্কুলের ছাত্রাবাসে এক দুর্ঘটনায় মারা যায় এক কিশোর। তবে তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ উঠতে থাকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। মুসলিম বিশ্বে মেয়েদের শিক্ষা নিয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন দেশটির মানবাধিকার কর্মী এবং শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই। দীর্ঘদিন পর নিজ দেশে ফিরতে পেরে তিনি বেশ অভিভূত বলে মন্তব্য করেছেন। এই সম্মেলনে মালালার সঙ্গে তার বাবা মাও অংশ নিয়েছেন। নারী শিক্ষা ও মানবাধিকারের চ্যাম্পিয়ন মালালা বিশ্বমঞ্চে আলোচনায় আসেন 2012 সালে, মাত্র 15 বছর বয়সে। নারী শিক্ষার পক্ষে কথা বলায় সে সময় তালেবান জঙ্গিদের নিশানা হয়েছিলেন তিনি। পাকিস্তানের পশতুন অধ্যুষিত সোয়াত উপত্যকায় তালেবান জঙ্গিরা স্কুল থেকে ফেরার পথে কিশোরী মালালার মাথায় গুলি চালায়। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।